গল্পকথন বই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ ৪৯ এবং শেষ পর্ব। বিনার বাবা বাড়ি ফিরলেন ঘোরের মধ্যে। কয়েকবার এমন হলো যেন রিকশা থেকে গড়িয়ে পড়ে যাচ্ছেন, শরীর দিয়ে ঘাম বেরুচ্ছে। তার ধারণা হলো হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের সময় নাকি খুব ঘাম হয়। কি করে বাড়ি পৌঁছলেন তিনি নিজেই জানেন না। বারান্দায় একটা মোড়াতে আনিস বসে আছে। বাড়ির ভেতরে বেশ কিছু লোকজন। এদের গোলমাল ছাপিয়েও লতিফার গলা ছেড়ে কান্না শোনা যাচ্ছে। তিনি ফাঁপা গলায় আনিসকে বললেন, এখনো পাওয়া যায়নি? আনিস বিব্রত স্বরে বলল, বিনার কথা বলছেন তো? ওকে নিয়ে এসেছি। নিয়ে এসেছ মানে? কোথায় ছিল সে? মানে আমার ওখানে একটা বিশেষ প্রয়োজনে। বিশেষ প্রয়োজনে তোমার কাছে? শুয়ারের বাচ্চা, তুমি মানুষ চেনো না? জুতি আমি তোমার দাঁত খুলে ফেলব। বেঈমান, নিমক হারাম। তিনি সত্যি সত্যি তার স্যান্ডেল খুলে ফেললেন। হইচই শুনে ভেতরের বাড়ির সবাই বেরিয়ে এলো। লতিফা এসে স্বামীর হাত ধরে প্রায় টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে গেলেন। হিস হিস করে বললেন, কেলেঙ্কারি আর বাড়িও না, যা হবার হয়েছে। এই রাতেই আমি মেয়ের বিয়ে দেব। কি বলছো এসব? কার সঙ্গে বিয়ে দেবে? এই হারামজাদাটার সঙ্গেই দেব। উপায় কি? এত রাত পর্যন্ত একসঙ্গে ছিল, কি না কি হয়েছে কে জানে। আগুন আর ঘি। তিনি হতভম্ব হয়ে পড়লেন। লতিফা কাঁদতে কাঁদতেই বললেন, দাঁড়িয়ে থেকো না, কাজের জোগাড় দেখো। তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? ওই হারামজাদাকে আমি জেলের ভাত খাওয়াবো, জুতা পেটা করব। লতিফা কঠিন স্বরে বললেন, আমি কোনো কথাই শুনব না, আজ রাতেই বিয়ে হবে। মেয়ে কি না কি করে এসেছে, আমার গা ঘিন ঘিন করছে, বমি এসে যাচ্ছে। সত্যি সত্যি তিনি হড়হড় করে একগাদা বমি করলেন। রাত 12:35 আনিসের বিয়ে হয়ে গেল। লতিফা ট্রাঙ্কে তুলে রাখা তার নিজের বিয়ের শাড়িতে বউ সাজালেন। শফিকের একটা ধোয়া পাঞ্জাবি আনিসকে পরানো হলো। পাঞ্জাবি একটু বড় হলো, কাঁধের ঝুল অনেকখানি নেমে গেল। তবু সেই মাপে বড় ঘিয়ে রঙের পাঞ্জাবিতে অপূর্ব দেখালো আনিসকে। লতিফারও একসময় মনে হল, ছেলেটার চেহারা তো ভালোই, সুন্দরী তো লাগছে। মেয়ে জামাই খারাপ কেউ বলবে না। শুধু বিনার বাবা কোনো কিছুতেই অংশগ্রহণ করলেন না। অন্ধকার বারান্দায় ইজি চেয়ারে গা এলিয়ে বসে রইলেন। হোসেন সাহেব গেলেন কথাবার্তা বলে তার মন ভালো করে দিতে। বিভিন্ন দিক থেকে তিনি চেষ্টা করলেন। সবশেষে অত্যাশ্চর্য ওষুধ পালসেটিলা নিয়ে কথা বলা শুরু করতেই বিনার বাবা বললেন, এত ফালতু কথা বলেন কেন? ভেজর ভেজর করে মাথা ধরিয়ে দিয়েছেন। যান বাড়িতে গিয়ে ঘুমান। চিলে কোঠার ঘরে তাড়াহুড়া করে বাসর সাজানো হয়েছে। আশেপাশের বাড়ির মেয়েরা এসে জুটেছে। এদের আনন্দের কোনো শেষ নেই। সমস্ত ছাদ জুড়ে ছোটাছুটি। একটি রেডিওগ্রাম আনা হয়েছে ছাদে। বিশাল দুটি স্পিকারে তার স্বরে গান হচ্ছে। সন্ধ্যা কিন্নর কণ্ঠে গাইছেন, ও বাক 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 বাকুম পায়রা। অপূর্ব সুরধ্বনিতে শীতের বাতাসে যেন নেশা ধরে গেছে। আনিসের চোখ বারবার ভিজে উঠছে। সে ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে চুপচাপ। প্রায় শেষ রাতের দিকে নীলু এসে বলল, আনিস, তোমার ঘরে যাও, বিনাকে আমরা নিয়ে আসছি। আনিস কিছু বলল না। নীলু বলল, আজ আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম, কিছু মনে রেখো না ভাই। অন্য কারণ ছিল। আমি এমন খারাপ মেয়ে না আনিস। আমি তোমাকে খুবই পছন্দ করি। ভাবি, আমিও জানি। আজ যা হলো তোমার জন্য ভালোই হলো। বিনা একটি অসাধারণ মেয়ে। দেখবে ও তোমার জীবনটাই বদলে দেবে। তাও আমি জানি ভাবি। এসো, ঘরে এসো। আপনার আঁচলে কি? গোলাপ, টবের গাছ থেকে ছিঁড়ে এনেছি। ফুল ছাড়া কি বাসর হয়? তোমার খুব ভাগ্য ভালো, আজ অনেকগুলি গোলাপ একসঙ্গে ফুটেছে। রাত প্রায় শেষ হয়ে এলো।
আনিস অপেক্ষা করছে। তাকে ঘিরে আছে গোলাপের সৌরভ। জগতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে। তার সঙ্গে বেশ কটি মেয়ে, সবাই চাপা হাসি হাসছে। বিনার মাথা নিচু, তার মুখ দেখা যাচ্ছে না। সে মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে। কাঁদছে নাকি মেয়েটা? কান্নার কি আছে? শেষ পর্যন্ত নীলগঞ্জ যাবার দিনক্ষণ ঠিক হয়ে গেল। দলটা মোটামুটি বড়ই। রফিক, শারমিন ছাড়া সবাই যাচ্ছে। শাহানা এবং তার বড় যাচ্ছে। শাহানার ইচ্ছা ছিল না, যাচ্ছে জহিরের কারণে। জহির কেন জানি যাবার জন্য উৎসাহী হয়ে পড়েছে। অবশ্যই শেষ সময়ে এই দুজনও বাদ পড়ল। ট্রেন রাত 9টায়। জহির সন্ধ্যাবেলা এসে বলল, একটা সমস্যা হয়েছে ভাবি। নীলু হেসে ফেলল। জহির বলল, বানানো সমস্যা নয়, সত্যি সমস্যা। তোমরা তাহলে যেতে পারছ না? না। সমস্যাটা কি? জহির ইতস্তত করে বলল, চলুন ভাবি, ছাদে যাই, ওখানে গিয়ে বলবো। বলতে না চাইলে দরকার নেই। না ভাবি, আমি আপনাকে বলতে চাই। বলার দরকার। নীলু চিন্তিত মুখে ছাদে উঠে গেল। নির্ঘাত শাহানা খুব ঝামেলা বাঁধিয়েছে। সেই ঝামেলার প্রকৃতিটি কি কে জানে। নিশ্চয়ই জটিল কিছু, নয়তো জহির এতটা অস্থির হতো না। সে সহজে অস্থির হবার ছেলে নয়। কি ব্যাপার বলো? বুঝতেই পারছেন, শাহানাকে নিয়ে একটা সমস্যা। আজ ভোরবেলায় নাস্তা খাবার সময় সামান্য একটু কথা কাটাকাটি হলো। তারপরই সে ছুটে তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেই বন্ধ দরজা এখনো খোলেনি। বেশ অস্বস্তিকর অবস্থা বলতে পারেন। মানে, এই জাতীয় অবস্থায় পড়ে আমার অভ্যাস নেই। খুব বিব্রত বোধ করছি। কথা কাটাকাটি কি নিয়ে হচ্ছিল? আনিস সাহেবকে নিয়ে। ও বলল আনিস সাহেবকে একদিন দাওয়াত করে খাওয়াতে চায়। আমি বললাম, খুব ভালো কথা, উনাকে এবং ওনার স্ত্রীকে বলো। তাতেই ও রেগে আগুন। বুঝলাম না, তাতে রেগে আগুন হবার কি আছে? আমিও বুঝতে পারিনি। শাহানা বলছিল, তুমি তার স্ত্রীর কথা কেন বললে? তোমার কি ধারণা আমি শুধু তাকে একা একা খেতে বলবো? তা যদি চাইতাম তাহলে অনেক আগেই বলতে পারতাম। তা তো বলিনি। বিশ্রী ব্যাপার ভাবি। কাজের লোকেদের সামনে হইচই, চিৎকার, প্রায় হিস্টিরিয়ার মতো অবস্থা। শাহানার কথা শুনে তুমি কি বললে? আমি কিছু বলিনি। যা বলার মনে মনে বলেছি। লোকজনের সামনে সিন ক্রিয়েট করতে চাইনি। চলো তোমার সঙ্গে যাই, ওকে নিয়ে আসি। বাদ দিন ভাবি, আপনারা ঘুরে আসুন। নীলগঞ্জে গিয়ে আরও ঝামেলা করবে, আপনাদের আনন্দটাই মাটি করবে। আমি সব ঠিক করে দেব। কোনো দরকার নেই ভাবি, এই ব্যাপারটা আমি ঠিক করতে চাই। বিশ্বাস করুন, আমি ভালো মতোই করব। ও খুবই ছেলে মানুষ জহির, ওর বয়সটা দেখো। আমি জানি। চলুন নিচে যাই, আপনাদের অনেক গোছগাছ বাকি। আমি গাড়ি রেখে যাচ্ছি, আপনাদের ট্রেনে তুলে দেবে। শারমিন না যাওয়ার ব্যাপারটা নিয়ে মনোয়ারা নতুন করে কথা তুললেন। এই প্রসঙ্গ নিয়ে গত কদিন ধরে তিনি চেঁচামেচি করছেন। রফিকের সঙ্গে একদিন তুমুল ঝগড়া হল। শারমিন এ বাড়িতে আসছে না কেন, এর জবাবে রফিক বিরক্ত হয়ে বলেছে, আমি কি করে বলবো? সেটা শারমিনকে জিজ্ঞেস করো, ওর ব্যাপার। হয়তো এই বাড়ি তার ভালো লাগছে না। এই বাড়ি ভালো লাগবে না কেন? সম্ভবত তোমার জন্যই লাগে না। দিনরাত ক্যাঁচ ক্যাঁচ করো। দিনরাত ক্যাঁচ ক্যাঁচ করি? রফিক এই প্রশ্নের জবাব না দিয়ে কেটে পড়ল। মনোয়ারা সারাদিন হইচই করে কাটালেন। আজ আবার শুরু হল। নীলু টিফিন ক্যারিয়ারে খাবার দাবার ভর্তি করছিল। মনোয়ারা তাকে ধরলেন। বোমা, হচ্ছেটা কি? নীলু বিস্মিত হয়ে বলল, কিসের কথা বলছেন মা? ছোট বৌমা এ বাড়িতে আসে না কেন? নীলু বলল, অনেকদিন পরে বাবার বাড়ি গিয়েছে, কটা দিন থাকছে থাকুক না। নীলগঞ্জ থেকে ফিরে এসে আমি ওকে এ বাড়িতে নিয়ে আসব। ও এখন নিজেদের বাড়িতেই থাকুক। নিজের বাড়ি? তুমি বলছো কি? বিয়ের পর মেয়েদের বাড়ি থাকে একটাই, স্বামীর বাড়ি। আপনাদের সময় মা তাই ভাবা হতো, এখন দিনকাল পাল্টেছে। কিরকম পাল্টেছে? এখন বুঝি স্ত্রীরা স্বামীদের বাড়ি থাকে না?
তাহলে তুমি এখানে পড়ে আছো কেন? নীলু কথা ঘোরাবার জন্য বলল, আপনার কি সব গোছগাছ হয়েছে মা? গোছগাছ আর কি করব? আমার হলো গিয়ে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। সংসারে কি শুরু হয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। রাত 8টায় স্টেশনের দিকে রওনা হবার কথা। হোসেন সাহেবের দেখা নেই। শেষ মুহূর্তে তার মনে হয়েছে দুটি খুবই প্রয়োজনীয় ওষুধ তার সঙ্গে নেই। একটি হচ্ছে নাক্স ভূমিকা, অন্যটি পালসেটিলা। গ্রামে যাচ্ছেন, দরকারের সময় হাতের কাছে ওষুধ পাওয়া যাবে না, বিপদে পড়তে হবে। তিনি কাউকে কিছু না বলে ওষুধের খোঁজে গেলেন। ফিরলেন রাত 8:30টায়, যখন সবাই প্রায় নিশ্চিত যাওয়া হবে না। স্টেশনে রওনা হবার সময়ও কেউ জানে না ট্রেন ধরা যাবে কি যাবে না। ট্রেন অবশ্য ধরা গেল, এবং ট্রেন ছেড়ে দেবার পর জানা গেল তাড়াহুড়ায় মনোয়ারার সুটকেসটাই আনা হয়নি। তিনি মুখ হাঁড়ির মতো করে নীলুকে বললেন, আমার জিনিসের দিকে কেউ কি আর লক্ষ্য রেখেছে? তা কেন রাখবে? আমি কি একটা মানুষ? ট্রেনে ওঠার উত্তেজনা, নতুন জায়গায় যাওয়ার আনন্দ, টুনির জ্বর এসে গেল। হোসেন সাহেব তাকে 1 ফোঁটা পালসেটিলা 200 খাইয়ে হাসি মুখে শফিককে বললেন, ওষুধটা সঙ্গে না থাকলে কি অবস্থা হতো চিন্তা করেছিস? তোরা খামাগা হইচই করিস, কিচ্ছু বুঝিস না। টুনির জ্বর এসে যাওয়ায় তাকে অত্যন্ত আনন্দিত মনে হল। কামরায় গাড়ি ভরা ঘুম, রজনী নিঝুম। ট্রেন ছুটে চলেছে। গফরগাঁয়ে অনেকক্ষণ লেট করেছে, সেটা বোধহয় কাটিয়ে উঠতে চায়। নীলু ছাড়া বাকি সবাই ঘুমিয়ে। নীলুর ঘুম আসছে না। শীতের দিন, জানলার কাচ ওঠানো যাচ্ছে না। তার খুব ইচ্ছে করছে কাচ উঠিয়ে বাইরের দৃশ্য দেখে। অন্ধকার গ্রামের উপর হালকা জ্যোৎস্না। কে জানে, আজ হয়তো জ্যোৎস্না হয়নি। গাঢ় আঁধারের চারদিক ঢাকা। মাঝে মাঝে দূরে, বহু দূরে কুপি জ্বলছে। কোনো জায়গায় লক্ষ লক্ষ জোনাকি একসঙ্গে জ্বলছে আর নিভছে। বন্ধ ট্রেনের কামরা থেকে এসব দৃশ্যের কিছুই দেখার উপায় নেই। নীলু মেয়ের কপালে হাত রাখল। জ্বর মনে হয় আরও বেড়েছে। সে তার উপর কম্বলটা ভালো মতো টেনে দিল। মাথা কাত হয়েছিল, সোজা করে দিল। শফিক বলল, ফ্লাস্কে কি চা আছে নীলু? আছে। তুমি ঘুমাওনি? চোখ বন্ধ করে পড়েছিলাম। গাড়িতে আমার ঘুম আসে না। শফিক উঠে নীলুর পাশে বসল। নীলু কাপে চা ঢালতে ঢালতে বলল, মেয়েটা 2 দিন পর পর জ্বরে ভোগে, ওকে একজন ভালো ডাক্তার দেখানো দরকার। ঢাকায় ফিরেই একজন ডাক্তারের কাছে নিয়ে যাব, আমাকে মনে করিয়ে দিও। নীলু বলল, জানলাটা একটু খুলে দেবে, বাইরের দৃশ্যটা দেখব। ঠান্ডা বাতাস ঢুকবে তো। অল্প একটু খোলো। শফিক পুরোটাই খুলে দিল। আকাশে চাঁদ নেই, তবু নক্ষত্রের আলোয় আবছাভাবে সবকিছু চোখে পড়ে। নদীর পানি ঝিকমিক করে জ্বলে। খোলা মাঠ থেকে চাপা আলো বিচ্ছুরিত হয়। কি অদ্ভুত লাগে দেখতে। এইসব দৃশ্য যেন পৃথিবীর দৃশ্য নয়, এদের হঠাৎ হঠাৎ দেখা যায়। তারা 4 দিন কাটাল নীলগঞ্জে। টুনির আনন্দের সীমা নেই। এক মুহূর্তের জন্য তাকে ঘরে পাওয়া যায় না। বাবলুর সঙ্গে সারাদিন রোদে রোদে ঘুরছে। বাবলুও আগের মতো নেই। তার মুখে কথা ফুটেছে। এই কদিনেই গ্রামের কথা বলার টান তার চলে এসেছে। টুনিকে এই ব্যাপারটি খুব অবাক করেছে। সেও টেনে টেনে কথা বলার চেষ্টা করছে। মনোয়ারা একেবারেই সহ্য করতে পারছেন না। তিনি টুনিকে চোখে চোখে রাখার চেষ্টা করেন, পারেন না। তার সবচেয়ে বড় ভয়, এই মেয়ে হুট করে কখন পানিতে নেমে যায়। চোখে চোখে রেখেও কোনো লাভ হয় না। সুযোগ পেলেই পানিতে নেমে পড়ে। টুনি পানিতে নেমেছে এই খবর শুনলেই তিনি বিশ্রী রকমের হইচই শুরু করেন। নীলুকে বলেন, তুমি হচ্ছ মা, তোমার গায়ে লাগে না? চুপচাপ আছো, মেয়েটাকে ঘরে তালা বন্ধ করে রাখো। ওর কিছু হবে না মা, ওর সঙ্গে সবসময় একদল ছেলেপুলে থাকে, ওরা দেখবে। গ্রামের ছেলেপুলে, ওরা হলো পানির পোকা। সত্যি কথা, টুনির সঙ্গে থাকে বিরাট এক বাহিনী। শওকত একদিন এক মহিষ ধরে আনল। বিশাল মহিষ, টকটকে রক্তবর্ণ চোখ, বাঁকানো শিং। মনোরা তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কি সর্বনাশ, এই আজরাইল উঠানে কেন? শওকত হাসি মুখে বলল,
বড় ঠান্ডা জানোয়ার, টুনির জন্যে আনলাম। কি বলছো তুমি? টুনি এটা দিয়ে কি করবে? উপরে বসবো। পাগল নাকি? খুবই ঠান্ডা জানোয়ার। বের হও, এক্ষুনি এটা নিয়ে বিদায় হও। পাগলের কারবার, বলে কিনা ঠান্ডা জানোয়ার। শওকত মহিষ নিয়ে বের হয়ে যাবার কিছুক্ষণ পরই মনোয়ারা আতঙ্কিত হয়ে লক্ষ্য করলেন টুনি সেই মহিষের পিঠে। মহিষ গদাই লস্করি চালে ঘুরে বেড়াচ্ছে, পেছনে একদল ছেলেপুলে। নীলু মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছে। সে বলল, একটা ক্যামেরা থাকলে ভালো হতো, ছবি তুলে রাখা যেত। সুন্দর লাগছে না মা? মনোয়ারা চেঁচিয়ে উঠলেন, এর মধ্যে তুমি সুন্দরের কি দেখলে? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এক্ষুনি ঝাড়া দিয়ে গা থেকে ফেলে দেবে। নীলুকে তেমন উদ্বিগ্ন মনে হল না। হোসেন সাহেব এই দৃশ্যে খুব মজা পেলেন। মহিষের পেছনে পেছনে হাঁটতে লাগলেন। শফিক খুব আগ্রহ নিয়ে সুখী নীলগঞ্জের কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখল। এতটা সে আশাই করেনি। এতদিন সেটাকে একজন বুড়ো মানুষের শখের ব্যাপার বলেই ধরে নিয়েছিল। এখন কাণ্ড কারখানা দেখে হক চকিয়ে গেছে। লাইব্রেরি ঘরে রাজ্যের বই, এত বই শহরের কোনো লাইব্রেরিতেও নেই। দুটো পত্রিকা আসে এই গণ্ডগ্রামে। শফিক অবাক হয়ে বলল, কে পড়ে এই পত্রিকা? আপনি পড়েন সেটা বুঝতে পারি, কিন্তু আর কে পড়ে? ডাক্তারবাবু পড়েন, হরিনারায়ণবাবু। ডাক্তার আছেন নাকি? ডাক্তার ঠিক না, সরকারি হাসপাতালের কম্পাউন্ডার ছিলেন, এখন রিটায়ার করে এই গ্রামে আছেন। ও আচ্ছা। গ্রামের লোকজনও কেউ কেউ পত্রিকা নাড়াচাড়া করে। তাছাড়া সন্ধ্যাবেলা একজন পত্রিকা পড়ে শোনায়, অনেকেই শুনতে আসে। বলেন কি? কবির মামা যে কাজ শুরু করেছিলেন তার সুফল দিতে শুরু করেছে। কিরকম সুফল? শোভান হাসতে হাসতে বলল, নীলগঞ্জের মেয়েদের বিয়ের বাজারে খুব কাটতি। আশেপাশের গ্রামের সবাই মনে করে নীলগঞ্জের মেয়ে মানে আদব কায়দার মেয়ে। এখানকার কোনো মেয়ের বিয়েতে যৌতুক দেয়া হয় না। তাই নাকি? হ্যাঁ, কবির মামার নিষেধ ছিল, যৌতুক দিয়ে কোনো মেয়ের বিয়ে দেয়া হবে না। কবির মামা বেঁচে থাকতে এটা মানা হতো না, এখন মানা হয়। আমার তো ভাই রূপকথার মতো লাগছে। আসলেই রূপকথা। বেশিরভাগই হয়েছে ওনার মৃত্যুর পরে। যেমন গ্রামের ভেতরের রাস্তাগুলো, কেউ নিজের জায়গার 1 ইঞ্চি ছাড়তে রাজি নয়। মামা অনেক চেষ্টা করেছিলেন, লাভ হয়নি। তার মৃত্যুর 3 দিনের দিন সবাই ঠিক করল, কবির মাস্টার যেসব রাস্তা চেয়েছিলেন সেগুলো ঠিক করে দেওয়া হবে। করাও হলো তাই। লোকটি যখন বেঁচে ছিল তার মর্ম কেউ বোঝেনি। আপনি কি ওনার বাকি কাজ শেষ করতে নেমেছেন? তাই। কি মনে হয়, পারবেন? হয়তো পারব। খুবই কঠিন কাজ। দীর্ঘদিনের কুসংস্কার, অজ্ঞতা, অন্ধকার চট করে তো যায় না, সময় লাগে। আমিও হয়তো পারব না, অন্য একজন আসবে। এটা হচ্ছে একটা চেইন রিয়েকশন, শুরুটাই মুশকিল। একবার শুরু হলে চলতে থাকে। ঠিক বলেছেন, শুরুটাই ডিফিকাল্ট। গ্রামের লোকেদের বিশ্বাস অর্জনের জন্য আমি খানিকটা প্রতারণাও করেছি, তাও কাজে লাগছে। বুঝলাম না আপনার কথা। কিরকম প্রতারণা? নামাজ পড়ছি নিয়মিত। যদিও ধর্ম, বিধাতা পুরুষ এইসব জিনিসে আমার বিশ্বাস নেই, কিন্তু যেহেতু ধর্মপ্রাণ মানুষদের জন্য গ্রামের লোকেদের খুব মমতা, আমি তার সুযোগ নিচ্ছি। শফিক হেসে ফেলে বলল, কে জানে, হয়তো একদিন দেখা যাবে যে ভান করতে করতে আপনি ফাঁদে আটকা পড়ে গেছেন, বেরোতে পারছেন না, বিরাট বুজুর্গ ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন। হতে পারে। পৃথিবী বড়ই রহস্যময়, রহস্যের কোনো শেষ নেই। ঢাকায় ফেরার আগের রাতে পিঠা বানানোর উৎসব হল। সেই উৎসবে গ্রামের মেয়েরা দল বেঁধে যোগ দিল। টুনি এক ফাঁকে সম্পূর্ণ নিজের উদ্যোগে সবাইকে দাওয়াত করে এসেছে। উঠোনে খড়ের আগুন করা হয়েছে, সেই আগুনে তৈরি হচ্ছে পোড়া পিঠা, বিশাল আকৃতির কদাকার পিঠা। আগুনে পোড়ার পর পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, তখন তা কেটে দুধে জাল দিয়ে খাওয়া। শওকত কোত্থেকে এক গাতক ধরে এনেছে। সে একটু দূরে একটা একতারা নিয়ে বসেছে, তাকে ঘিরে পুরুষদের একটা জটলা। গাতকের নাম কেরামত মিয়া। তার গলায় সুর তেমন নেই, সুরের অভাব সে পূরণ করেছে আবেগে। একটি চরণে টান দেওয়ার পরই তার চোখ ছলছল করতে থাকে।
তৃতীয় চরণে যাবার আগেই চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। গাতক কেরামত মিয়া গান ধরে, নিমের পাতা তিতা তিতা, জামের পাতা নীল, কোথায় আমার প্রাণের মিতা, কোথায় বন কোকিল। সবাই স্তব্ধ হয়ে গান শোনে। পুরনো সব দুঃখ হৃদয়ের অতল গহ্বর থেকে ভেসে ওঠে। বড়ই মন খারাপ করে সবাই, তবু ভালো লাগে। হৃদয়ের গহীনে চাপা পড়ে থাকা দুঃখগুলি মাঝে মাঝে দেখতে আমরা ভালোবাসি। সেই সুযোগ বড় একটা হয় না। কেরামত মিয়ার মতো গ্রাম্য গাতকেরা কখনো কখনো তা পারেন। তাদের সাহায্য করে প্রকৃতি। উঠোনে আগুন জ্বলছে, তাকে ঘিরে বসে আছে বৌঝিরা। আকাশে ছোট্ট একটা চাঁদ, তার হিম হিম আলো পড়েছে দিগন্ত বিস্তৃত মাঠে। শীতল কনকনে হাওয়া বইছে। দুঃখ জাগানিয়া পরিবেশ তো একেই বলে। নীলুরা ঢাকায় পৌঁছাল সোমবার ভোরে। নীলুর ইচ্ছা ছিল সোমবারে অফিস ধরা, তা করা গেল না। 9টা বাজতেই জহির এসে উপস্থিত। জহির বলল, আমার সঙ্গে একটু আসতে হবে ভাবি, 10 মিনিটের জন্য। আমি আপনাকে অফিসে পৌঁছে দেব। কি ব্যাপার বলো তো? তেমন কিছু না, আবার কিছুটা আছেও। ভাবি, একটু চলুন আমার সঙ্গে। বেশ, চলো। আমি কাপড় বদলে নিই। তোমার ভালো ছিল তো? জহির শুকনো গলায় বলল, ভালোই ছিলাম। টুনি কোথায় ভাবি? ওর বাবার সঙ্গে গিয়েছে। শরীরটা ভালো না, জ্বর। যাবার সময় জ্বর নিয়ে গিয়েছে, ফেরার সময় জ্বর নিয়ে ফিরল। জামাইয়ের খোঁজ পেয়ে হোসেন সাহেব বেরিয়ে এলেন। নীলগঞ্জের বিস্তারিত গল্প জুড়ে দিলেন। রাস্তাঘাট চেনা যায় না, বড় একটা রাস্তা করে ইট বিছিয়ে দিয়েছে, রিক্সা চলে। ইচ্ছা করলে তুমি গাড়ি নিয়েও যেতে পারবে। এইটুকু গ্রামে 4টা টিউবওয়েল। দাতব্য চিকিৎসালয় একটা করেছে। ওষুধপত্র অবশ্য তেমন নেই। আসলে দরকার ছিল একটা হোমিও হাসপাতাল। ওষুধ সস্তা, ইচ্ছে করলে বিনামূল্যেই দেয়া যায়, তাই না? জহির বিরস মুখে হুঁহা দিয়ে যাচ্ছে। তাকে দেখে যে কেউ বলে দিতে পারবে সে কিছুই শুনছে না, তার মন অন্য কোথাও। হোসেন সাহেব অবশ্যই বুঝতে পারছেন না। তিনি উৎসাহের সঙ্গে একের পর এক গল্প বলে যাচ্ছেন। নীলু কাপড় বদলে তৈরি হয়ে এসেছে। তখনও তার গল্প থামেনি। নীলুকে বললেন, 5টা মিনিট দেরি করো মা, জহিরের সঙ্গে একটা দরকারি কথা বলছি। তুমি বরং এর মধ্যে আমাদের জন্য চট করে চা বানিয়ে আনো, আমারটায় চিনি কম। নীলু চা আনতে গেল। হোসেন সাহেব শুরু করলেন মহিষের গল্প। মহিষ দেখেছ নাকি জহির? দেখব না কেন? আরে না, ওই দেখার কথা বলছি না, কাছ থেকে দেখা। প্রাণী হিসেবে মহিষ অসাধারণ। বড়ই ঠান্ডা প্রাণী। দেখতেই বিশাল, কিন্তু এর মনটা শিশুদের মতো। তাই বুঝি? আমি অবাক হয়েছি। এই টুনি পর্বতের মতো এক মহিষের পিঠে বসে থাকত। সে দিব্যি বসে আছে, আর মহিষ নিজের মনে হেলে দুলে ঘাস খাচ্ছে। বাহ, চমৎকার তো। জিনিসটা নিয়ে আমি ট্রেনে আসতে আসতে অনেক চিন্তা করলাম। আমার ধারণা, মহিষকে যদি ঠিকমতো ট্রেনিং দেয়া যেত, তাহলে ঘোড়ার মতো একে ব্যবহার করা যেত। এই জিনিসটা কারোর মাথায় খেলেনি। তুমি কি বলো? হতে পারে। মহিষের পিঠে বসাও খুব আরামের, পিঠ অনেক চওড়া। জিন ব্যবহার করার দরকার হতো না। শেষ পর্যন্ত জহির বলতে বাধ্য হল, আমি পরে এসে বাকিটা শুনবো, আমার একটা জরুরি কাজ আছে। সন্ধ্যাবেলা চলে এসো, শাহানাকে নিয়ে এসো, অনেক গল্প বাকি রয়ে গেছে। আচ্ছা, দেখি। দেখা দেখির কিছু না, নিয়ে আসবে, রাতে আমাদের সঙ্গে খাবে। মনে যেন থাকে। জি, মনে থাকবে। আসল গল্পগুলোই বলা হয়নি। জহিরের কথা শুনে নীলু আকাশ থেকে পড়ল। তার মুখ দিয়ে কথাই বেরোচ্ছে না। সে বহু কষ্টে বলল, এসব তুমি কি বলছো? যা ঘটেছে তাই বললাম। আমাদের খবর দিলে না কেন? আপনারা আনন্দ করতে গিয়েছেন, এর মধ্যে হঠাৎ। তবু খবর নিশ্চয়ই দিতাম। দেখলাম খবর না দিয়ে যদি পারা যায়। শাহান এখন কেমন আছে? এখন ভালো। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে? হ্যাঁ, গতকাল সন্ধ্যায় বাসায় এনেছি। কথা হচ্ছিল জহিরদের বাসার একতলায়। নীলু বলল, তুমি আবার গোড়া থেকে বলো তো কি হয়েছে? আপনারা যেদিন নীলগঞ্জে গেলেন,
ওই দিনই ঘটনা ঘটল। সারাদিন দরজা বন্ধ করেছিল। রাত 10টার সময় কাজের মেয়েটা বলল সে নাকি ধপ করে কি পড়ার একটা শব্দ শুনেছে। আমি দরজা ধাক্কা দিলাম। শেষ পর্যন্ত দরজা তো ভেঙেই ঢুকতে হলো। তখনও বুঝতে পারিনি ঘুমের ওষুধ খেয়েছে। হাসপাতালে ডাক্তাররা সন্দেহ করলেন। জমে মানুষে টানাটানি কাকে বলে এই প্রথম দেখলাম। ডাক্তারদের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেছে ভাবি। ওরা অসাধ্য সাধন করেছে। নীলু উঠে দাঁড়ালো, ক্লান্ত গলায় বলল, আমি শাহানার কাছে যাচ্ছি। জহির বলল, আমিও কি আসব? না, তোমার আসার দরকার নেই, তুমি এখানেই থাকো। কড়া কথা কিছু বলবেন না ভাবি। মনের যা অবস্থা, আমি সেটা দেখব, তোমাকে ভাবতে হবে না। শাহানা নীলুকে দেখে হাসি মুখে বলল, কবে ফিরলে ভাবি? আজই ফিরলাম। তুমি আছো কেমন? এই আছি, আমার কাছে থাকা না থাকা সমান। তোমার লজ্জা লাগছে না? লজ্জা লাগবে কেন? ভবিষ্যতে যদি মরার চেষ্টা করো, এমনভাবে করবে যেন বেঁচে ফিরে আসতে না হয়। কি বলছো তুমি ভাবি? খবরদার আমাকে ভাবি বলবে না, ফাজিল মেয়ে। শাহানা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। নীলুর এই উগ্র মূর্তি সে কখনো দেখেনি। নীলু রুদ্ধ গলায় বলতে লাগল, এতটুকু মেয়ে ছিলে, চোখের সামনে বড় হয়েছ, কত আদর, কত মমতা, আর সেই মেয়ে এমন করে? তোমার মরাই উচিত। তুমি উঠে এসো, দোতলা থেকে আমার সামনে নিচে লাফিয়ে পড়ো। এসো বলছি। বলে সে সত্যি সত্যি শাহানার হাত ধরে খাট থেকে নামালো। শাহানা কিছু বোঝার আগেই নীলু গায়ের সর্বশক্তি দিয়ে তার গালে একটা চড় বসিয়ে দিল। শাহানা কাত হয়ে খাটে পড়ে গেল। সে চোখ বড় বড় করে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। তার ফর্সা গালে আঙ্গুলের দাগ ফুটে উঠেছে, যেন সেখানে রক্ত জমে গিয়েছে। নীলু কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে, তারপর একটি কথা না বলে নিচে নেমে গেল। জহিরকে বলল, তুমি এখন শাহানার কাছে যাও, আমি চলে যাচ্ছি। আসুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে না, যা করতে বললাম করো। জহির দোতলায় উঠে এলো। শাহানা চুপচাপ খাটে বসে আছে, মাথায় ঘোমটা, শাড়ির আঁচল এমনভাবে টানা যে মুখ দেখা যাচ্ছে না। জহিরকে দেখে সে বিব্রত ভঙ্গিতে হাসল। হাসি মুখে বলল, ভাবি আমাকে মেরেছে। জহির বিস্মিত হয়ে বলল, সে কি? দেখো না, গালে দাগ বসে গেছে। গালের দাগ দেখাতে গিয়ে শাহানা আবার হাসল। মৃদুস্বরে বলল, ভাবি এর আগে আরও একবার আমাকে চড় দিয়েছিল, তখন ক্লাস 8-এ পড়ি। আমার এক বান্ধবী খুব খারাপ একটা বই দিয়েছিল আমাকে। কুৎসিত সব ছবি ছিল সেই বইটিতে। আমি লুকিয়ে লুকিয়ে পড়ছিলাম। আমার হাতে বইটা দেখে ভাবি যে কি অবাক হলো, এমন অদ্ভুতভাবে আমার দিকে তাকাচ্ছিল। তারপর আমি কিছু বোঝার আগে একটা চড় মারল আমাকে। হাত থেকে বই কেড়েও নিল না বা কিছু বলল না। এই ঘটনার কথাও কাউকে বলল না। আমি যে কি লজ্জা পেয়েছিলাম, আজ আবার সেদিনের মতো লজ্জা পেলাম। জহির লক্ষ্য করল শাহানা কাঁদছে। খুব সহজেই সেই কান্নাও তার থেমে গেল। চোখ মুছে বলল, আমাকে ভাবির কাছে নিয়ে চলো। এখনই যাবে? হ্যাঁ, আমার এই ব্যাপারে ভাবি খুব কষ্ট পেয়েছে। আরেকটা কথা তোমাকে বলি, আমি আর কোনোদিন এরকম করব না। তাই নাকি? মাঝে মাঝে আমার এরকম হয়, মনে হয় কেউ আমাকে ভালোবাসে না, তখন অদ্ভুত সব কাণ্ড করি। ক্লাস 9-এ যখন পড়ি তখন একবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। স্কুলে যাওয়ার নাম করে বের হয়ে সোজা হাঁটা। হাঁটতে হাঁটতে যাত্রাবাড়ি বলে একটা জায়গা, সেখান পর্যন্ত চলে গিয়েছিলাম। তারপর সেখান থেকে ফিরে এসেছি, কেউ জানে না, কাউকে বলিনি। আমি বোধহয় একটু পাগল। একটু না, অনেকখানি। তোমাকে আমি খুব ভালো একজন ডাক্তার দেখাবো। দেখিও, তুমি আমার উপর রাগ করনি তো? না। সত্যি না? হ্যাঁ সত্যি। আমার গা ছুঁয়ে বলো। জহির হেসে ফেলল, তার সঙ্গে গলা মিলিয়ে হাসল শাহানা। জহির মুগ্ধ চোখে শাহানার দিকে তাকিয়ে আছে। কি অসম্ভব রূপবতী একটি তরুণী!
কুঁচবরণ কন্যারে তার মেঘবরণ চুল। শাহানা, বলো, তোমার গান কেমন এগোচ্ছে? মোটেই এগুচ্ছে না। সকালবেলা উঠে ভেবে করতে আমার ভালো লাগে না। আমি আর গান শিখব না, আমি পড়াশোনা শুরু করব। খুব ভালো কথা। মাস্টার টাস্টার রাখতে পারবে না, আমি নিজে নিজে পড়ব। সে তো আরো ভালো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি যতক্ষণ পড়ব তুমি আমার পাশে বসে থাকবে, চুপচাপ বসে থাকবে। শর্ত তো খুব কঠিন বলে মনে হচ্ছে না। জহির কিছু বোঝার আগেই শাহানা এসে তাকে জড়িয়ে ধরল, ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। জহির কিছু বলল না, শাহানার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। ডাক্তার সাহেবের চেহারা রাশ ভারী, মাথা ভর্তি নজরুল ইসলামের মতো বাবরি চুল, কথাও বলেন খুব কম, ঘন ঘন নিজের মাথার চুল টানেন। দেখে মনে হয় কোনো কারণে খুব রেগে আছেন। কণ্ঠস্বরটি সুন্দর, শুনতে ভালো লাগে, এই জন্যই বোধহয় নিজের গলার স্বর বেশি শোনাতে চান না। তিনি দীর্ঘ সময় নিয়ে টুনিকে দেখলেন। আজকালকার ব্যস্ত ডাক্তাররা এত সময় রোগীদের দেন না। ইনিও ব্যস্ত, ইনার ওয়েটিং রুমের রোগী গিজগিজ করছে, তবু প্রতিটি রোগীকে অনেকখানি সময় দিচ্ছেন। ওর এই জ্বর ভাব, এটা প্রায়ই হয় বলছেন? জি। এর আগে কোনো ডাক্তার দেখিয়েছেন? না, বাবা হোমিওপ্যাথি করেন, টুকটাক ওষুধ দিলে সেরে যায়। ও আচ্ছা, আপনার মেয়ে তো খুব রূপবতী, পুতুল পুতুল দেখাচ্ছে। কি খুকি, তুমি কি পুতুল? টুনি হেসে ফেলল। ডাক্তার সাহেব কাগজে অতি মনোযোগের সঙ্গে কি যেন লিখতে লাগলেন। আগের মতো সুরেলা গলায় মিষ্টির স্বরে বললেন, আমি এখানে কিছু স্পেসিফিক টেস্টের কথা লিখে দিচ্ছি, টেস্টগুলো করাতে হবে। সব জায়গায় ভালো টেস্ট হয় না, কোথায় করাবেন তাও লিখে দিচ্ছি। আপনার সঙ্গে তাহলে কখন দেখা করব আবার? আপনি আজ রাতেই দেখা করবেন, রাত 8টা পর্যন্ত আমি বাসায় থাকব। আপনি রিপোর্টগুলি নিয়ে বাসায় চলে আসবেন। শফিক অবাক হয়ে তাকিয়ে রইল। ডাক্তার সাহেব বললেন, বাসার ঠিকানা লিখে দিচ্ছি, টেস্টগুলো জরুরি ভিত্তিতে করানোর জন্য যা প্রয়োজন আপনি অবশ্যই করবেন। আপনি কিছু আশঙ্কা করছেন? না না, কিছুই আশঙ্কা করছি না, যা বলার রিপোর্টগুলো দেখে তারপর বলবো। ওর তো তেমন কিছু না, সামান্য জ্বর জারি সর্দি। আমি খুবই আশা করছি ওর কিছু না, সামান্য ব্যাপার। তারপরেও আপনাকে যা করতে বললাম করবেন। মেয়েকে সন্ধ্যাবেলা আনার দরকার নেই। আপনার কথায় কেমন যেন ভয় ভয় লাগছে। সরি, আপনাকে যা করতে বললাম করুন। ডাক্তার সাহেবের বাসায় পৌঁছাতে পৌঁছাতে 8:30 বেজে গেল। তিনি তার স্ত্রীকে নিয়ে কোথায় যেন বেরুচ্ছিলেন। শফিককে দেখে বললেন, আমি ভাবছিলাম আসবেন না বুঝি। ব্লাড রিপোর্টটা পেতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, বসুন আপনি। ডাক্তারের স্ত্রী তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কতক্ষণ লাগাবে তুমি? অল্প কিছুক্ষণ, 5 মিনিট। তুমি গাড়িতে অপেক্ষা করো। ভদ্রমহিলা তিক্ত গলায় বললেন, বাসাতেও তুমি যদি এইসব ঝামেলা করো তাহলে আমি যাব কোথায়? বললাম তো 5 মিনিট। ডাক্তার সাহেব সবকটি রিপোর্ট টেবিলে বিছিয়ে দিলেন। তিনি কিছু দেখছেন বলে মনে হল না। রিপোর্টগুলো আবার একটির উপর একটি সাজিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে মাথার চুল টানলেন। শফিক বলল, কি দেখলেন? ডাক্তার কিছু বললেন না। শফিক আবার বলল, কি দেখলেন? আপনার মেয়ের খুব খারাপ একটা অসুখ হয়েছে, হজকিন্স ডিজিজ, এক ধরনের লিউকোমিয়া, লোহিত রক্তকণিকা গঠিত সমস্যা। অসুখটা খুবই খারাপ। এর বিরুদ্ধে আমাদের হাতে এখনও তেমন কোনো অস্ত্রশস্ত্র নেই, তবে বিদেশে প্রচুর কাজ হচ্ছে। ইফেক্টিভ কেমোথেরাপি ডেভেলপ করেছে, এতে লাইফ এক্সপেক্টেন্সি অনেকখানি বাড়িয়ে দেয়া গেছে। এই ফিল্ডে প্রচুর গবেষণাও হচ্ছে, যে কোনো মুহূর্তেই মোক্ষম ওষুধ বেরিয়ে আসবে। সেই মুহূর্তটি আগামীকালও হতে পারে। বাইরে ভদ্রমহিলা ক্রমাগত গাড়ির হর্ন দিচ্ছেন। 5 মিনিট সম্ভবত হয়ে গেছে। তিনি আর দেরি সহ্য করতে পারছেন না। ডাক্তার সাহেব বললেন, আপনাকে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিই? দিন। তিনি পানি এনে দিলেন। শান্ত স্বরে বললেন,
আপনার যদি টাকা পয়সা থাকে মেয়েকে জার্মানি পাঠিয়ে দিন। জার্মানির এক হাসপাতালে আমি দীর্ঘদিন পোস্টডক করেছি। আমি সব ব্যবস্থা করব। আমার মেয়ে ভালো হবে? হতে পারে, তবে এটা কালান্তক ব্যাধি, এটা আপনাকে মনে রেখে এগোতে হবে। মেডিকেল সায়েন্স প্রাণপণ করছে। আমার মন বলছে খুব শিগগিরই কিছু একটা হবে। আগামীকাল, আগামী পরশু, আগামী মাস কিংবা আগামী বছর। আশা হারাবার মতো কিছু নয়। ডাক্তার সাহেবের স্ত্রী এসে ঢুকলেন। তীব্র গলায় বললেন, তুমি কি যাবে না যাবে না? যাব, চলো, আমার দায়িত্ব শেষ হয়েছে। শফিক উঠে দাঁড়িয়েছে, কিন্তু ঠিকমতো পা ফেলতে পারছে না। ডাক্তার সাহেব গভীর মমতায় শফিকের হাত ধরলেন, বললেন, আসুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দেব। দরকার নেই, আপনাদের দেরি হয়ে যাবে। হোক দেরি। ডাক্তার সাহেবের স্ত্রী বিড়বিড় করে কি বললেন। শফিক তা শুনল না, শুধু শুনল ডাক্তার সাহেব বলছেন, আমি প্রথমেই এনাকে বাড়ি পৌঁছে দেব। তোমার পছন্দ হোক বা না হোক, আমার কিচ্ছু করার নেই। কিছু কিছু গল্প আছে যা কখনো শেষ হয় না। এইসব দিনরাত্রির গল্প তেমনি এক শেষ না হওয়া গল্প। এই গল্প দিনের পর দিন, বৎসরের পর বৎসর চলতেই থাকে। ঘরের চার দেয়ালে সুখ দুঃখের কত কাব্যই না রচিত হয়, কত গোপন আনন্দ, কত লুকোনো অশ্রু। শিশুরা বড় হয়, বৃদ্ধ বৃদ্ধারা যাত্রা করে অনির্দিষ্টের পথে, আবার নতুন সব শিশুরা জন্মায়। আজ এই বাড়িতে নতুন একটি শিশু জন্মাবে। সে রহস্যময় এই পৃথিবীতে পা রাখার জন্য চঞ্চল হয়ে উঠেছে। মাতৃগর্ভের অন্ধকার তার অসহ্য বোধ হয়েছে। শিশুটি শাহানার। শাহানা এই বিরাট খবরটা এখনো পায়নি। তার বোধহয় ধারণা এমনিতেই তার খারাপ লাগছে। তবু সে নীলুকে এসে বলল, ভাবি, আমার শরীরটা ভালো লাগছে না। নীলু আঁতকে উঠে বলল, ভালো লাগছে না মানে? কেমন লাগছে? বুঝতে পারছি না ভাবি, কেমন যেন পিপাসা লাগছে। আর আর কি জানি না ভাবি, বড় ভয় লাগছে। নীলু পাশের বাড়ি থেকে জহিরকে টেলিফোন করল। সে তার চেম্বারে নেই, বাসায়ও নেই। বাসায় ফিরবে সন্ধ্যার পর, কিংবা কে জানে, হয়তো সরাসরি চলে আসবে এই বাড়িতেই। কি সর্বনাশা কাণ্ড! নীলু অস্থির হয়ে পড়ল। হোসেন সাহেব এবং মনোয়ারা দুজনের কেউই বাসায় নেই, যাত্রাবাড়ি গিয়েছেন। ফিরতে ফিরতে রাত ৯টা। শাহানা বলল, ভাবি, আমার কি সময় হয়ে গেছে? বুঝতে পারছি না, শুয়ে থাকো। এখনও কি আগের মতো খারাপ লাগছে? না, এখন আর আগের মতো খারাপ লাগছে না। তুমি আমার পাশে বসে থাকো। নীলু বসল তার পাশে। শাহানা লাজুক স্বরে বলল, আমি জানি, আজই সেই দিন। কি করে জানলে? দেখছ না, বাসায় একটা মানুষ নেই, শুধু তুমি আর আমি। টুনির জন্মের সময় তো এরকম হলো। তোমার মনে নেই ভাবি? নীলু জবাব দিল না। বিকেলের ম্লান আলোয় তার চেহারাটা দ্রুত অন্যরকম হয়ে গেল। টুনির কোনো কথা সে মনে করতে চায় না, কিন্তু কেউ তা বুঝতে পারে না। কারণে অকারণে এই প্রসঙ্গ নিয়ে আসে। টুনি ২ বছর আগে জার্মানির এক হাসপাতালে মারা গেছে। নিঃসঙ্গ মৃত্যু অবশ্য হয়নি। রুইনবার্গ শহরের সবকটি বাঙালি পরিবার সেদিন হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। আত্মীয় পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছোট্ট বালিকাটিকে ঘিরে বসেছিলেন। টুনি যতবার বলেছে, আমার আম্মি, ততবারই তাদের চোখে অশ্রুর বন্যা নেমেছে। এইসব প্রবাসী বাঙালিরা চাঁদা তুলে নীলুর জার্মানি আসার টিকিট পাঠিয়েছিলেন, যাতে নীলু তার মেয়েটির পাশে থাকতে পারে। অহংকারী নীলু তাতে রাজি হয়নি। বারবার বলেছে, ভিক্ষার টাকায় আমি যাব না। নীলু এবং শফিক এই দুজনের জার্মানি যাওয়া আসা এবং থাকার যাবতীয় খরচ শারমিনের বাবা দিতে চেয়েছিলেন। তাতেও কেউ রাজি হয়নি। ওনার টাকা কেন নেবে? শারমিন এবং রফিকের ডিভোর্স হয়ে গেছে। এই পরিবারটির সঙ্গে তাদের এখন আর কি সম্পর্ক?
কিন্তু একেবারেই কি সম্পর্ক নেই? শারমিন থাকে আমেরিকায়। টুনির মৃত্যুর আগের দিন সে আমেরিকা থেকে জার্মানি চলে এলো। টুনি মারা গেল শারমিনের কোলে মাথা রেখে। তার ছোট ছোট হাতে সে সারাক্ষণই তার ছোট চাচিকে জড়িয়ে ধরেছিল, যেন হাত ছাড়লেই চাচি কোথাও চলে যাবে। সেই সব হৃদয় ভেঙে দেয়া কাহিনী খুব গুছিয়ে শারমিন লিখেছিল। নীলু প্রায়ই ওই চিঠি বের করে পড়ে। পড়তে পড়তে তার কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কান্না আসে না। টুনির মৃত্যুর পর কি যে হয়েছে সে কাঁদতে পারে না, যদিও প্রায়ই তার কাঁদতে ইচ্ছে করে। কতদিন হয়ে গেল টুনি নেই, তবু তার ছোট্ট ফুল আঁকা বালিশ প্রতি রাতেই বিছানায় পাতা হয়। বালিশটা মাঝখানে রেখে এক পাশে শোয় শফিক, অন্য পাশে নীলু। তারা দুজনেই কল্পনা করে মেয়েটি দুজনের মাঝখানেই শুয়ে আছে। শফিক মেয়ের গায়ে হাত রাখতে যায়, নীলুও হাত বাড়িয়ে দেয়। টুনিকে তারা খুঁজে পায় না। একজন হাত রাখে অন্যজনের হাতে, শব্দহীন ভাষায় দুজন দুজনকে সান্ত্বনার কথা বলে। কত বদলে গেছে সবকিছু। সবচেয়ে বেশি বদলেছে রফিক। প্রায় রাতেই মদ খেয়ে বাড়ি ফেরে, কারোর চোখের দিকে তাকায় না, মাথা নিচু করে নিজের ঘরে ঢুকে যায়। সারা রাত তার ঘরে বাতি জ্বলে। বাতি নেভালেই সে নাকি কি সব দেখে। কবির মামা নাকি তার ঘরে হাঁটাহাঁটি করেন। একদিন নাকি টুনিকেও দেখেছে। টুনি তাকে বলেছে, তুমি এমন হয়ে গেছ কেন? সবাই তোমাকে খারাপ বলে। কি করব রে মা, আমি মানুষটাই খারাপ। তোমাকে খারাপ বললে আমার খুব খারাপ লাগে। না, আর খারাপ হব না, তোকে কথা দিলাম, মদ ছেড়ে দিলাম, নো লিকার। কিন্তু পরদিন আরো বেশি করে খেয়ে আরো মাতাল হয়ে বাড়ি ফিরে ফিসফিস করে বলল, সব বাতি জেলে রাখবে ভাবি, বাতি নিভালে ওরা আসে, বড় বিরক্ত করে। সবচেয়ে বেশি বিরক্ত করে টুনি, কানের কাছে ঘ্যান 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 ঘ্যান, অসহ্য। টুনির কথা নীলু মনে করতে চায় না, তবু বারবারই সবাই তাকে টুনির কথা মনে করিয়ে দেয়। হোসেন সাহেব প্রায় রাতেই ঘুমের ঘোরে চেঁচান। ও টুনি বলে নিজের চিৎকারে তার নিজেরই ঘুম ভেঙে যায়। বাকি রাতটা তিনি ছেলে মানুষের মতো চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদেন। নীলু ও শফিক সেই কান্না শোনে। আহ, কি কষ্ট! বেঁচে থাকা বড় কষ্টের। শাহানা বলল, ও ভাবি, আবার যেন কেমন লাগছে। ওরা তো কেউ এলো না, আমার বড় ভয় লাগছে। আমাকে তুমি হাসপাতালে নিয়ে যাও। নীলু উদ্বিগ্ন হয়ে ঘর থেকে বেরুল। আনিস কোত্থেকে যেন ফিরছে। নীলু বলল, আনিস, একটা অ্যাম্বুলেন্স নিয়ে এসো তো, মনে হচ্ছে শাহানাকে হাসপাতালে নিতে হবে। আমি এক্ষুনি আসছি ভাবি, আপনি ওর কাছে গিয়ে বসুন। শাহানার কাছে বসতে ইচ্ছে করছে না। নীলু বারান্দায় এসে দাঁড়াল। রফিকের ঘর হাট করে খোলা। এই সময় সে কখনো ঘরে থাকে না, থাকলে ভালো হতো। প্রয়োজনের সময় কাউকেই পাওয়া যায় না। ভাবি? নীলু চমকে তাকাল। রফিক দাঁড়িয়ে আছে। কখন যে সে নিঃশব্দে ঘরে ঢুকেছে। হচ্ছে কি ভাবি? শাহানার পেইন উঠেছে, তুমি সবাইকে খবর দাও। অ্যাম্বুলেন্স নিয়ে আসবো? অ্যাম্বুলেন্স লাগবে না, আনিস আনতে গেছে। তুমি জহিরকে খবর দেওয়ার ব্যবস্থা করে যাত্রাবাড়িতে চলে যাও, বাবা মাকে নিয়ে এসো। রফিক চলে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে লাজুক গলায় বলল, শারমিন 11 তারিখে দেশে ফিরছে ভাবি। আমাকে চিঠি লিখেছে। হঠাৎ তোমাকে চিঠি? আমার কাছে আবার ফিরে আসবে। চিঠিতে তাই লেখা, আবার সব আগের মতো হয়ে যাবে। ভালো, খুব ভালো। রফিক হাসছে। কতদিন পর নীলু ওর মুখে হাসি দেখল। নীলু ভুলেই গিয়েছিল রফিক হাসতে পারে। ভেতর থেকে শাহানা ভয়ার্ত গলায় ডাকছে, ভাবি, ভাবি। নীলু নড়ছে না। অবাক হয়ে দেখছে অনেক দিন পর তাদের পাশের জলা জায়গাটায় ঝাঁকে ঝাঁকে বালিহাঁস নামছে।
পাখিরা শহর পছন্দ করে না। এবার কি হলো তাদের? ঝাঁকে ঝাঁকে পাখি নামছে কেন? বিদ্যুৎ চমকের মতো নীলুর মনে হল টুনির জন্মের সময়ও ঝাঁকে ঝাঁকে হাঁস নেমেছিল। নীলু ঘরে ঢুকল। নতুন শিশু আসছে। কত দীর্ঘদিন সেই পৃথিবীতে থাকবে, হাসবে, খেলবে, গাইবে। তার আগমনের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হওয়া প্রয়োজন। আয়োজনের কোনো ত্রুটি থাকা চলবে না। শাহানা কাঁপা কাঁপা গলায় বলল, তুমি বারবার কোথায় চলে যাচ্ছ ভাবি? আর যাব না, এই বসলাম তোমার পাশে। বড় ভয় লাগছে ভাবি। নীলু কোমল স্বরে বলল, কোনো ভয় নেই। ঘরের জানলা খোলা। সন্ধ্যা নামছে ঘন হয়ে। বালি হাঁসের পাখার আওয়াজ পাওয়া যাচ্ছে। অনেক দিন পর ওরা আবার এলো। নীলু লক্ষ্য করল তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। ভুলে যাওয়া কান্না সে আবার ফিরে পেয়েছে। ব্যথায় ছটফট করছে শাহানা। মাতৃগর্ভে বন্দী শিশু মুক্তির জন্য অস্থির হয়ে উঠেছে। কত না বিস্ময় অপেক্ষা করছে শিশুটির জন্যে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ 49 পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।